আজকে আমরা ক্লাসে আমাদের হচ্ছে এক্সাম হয়েছে, তার আগে হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়েছে। আর শনিবারে আমাদের রাইট ফর্ম ভার্বসের উপর একটা এক্সাম হয়েছে। এখানে 60 মার্কসের এক্সাম হয়েছিল। এর মধ্যে হাইয়েস্ট মানে যে 60-এর মধ্যে 60 পাইছে, সবাই তো বোধহয় রেজাল্ট দেখছো। কে পাইছে 60-এর মধ্যে 60? আদিবা। আদিবা, কংগ্রাচুলেশন। এন্ড আজকে আমরা আমাদের আর দুইটা গ্রামার বাকি আছে, একটা হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ আর একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। ইডিয়ম এন্ড ফ্রেজটা হচ্ছে আমি তোমাদেরকে রোজ পড়া দিব, 10টা 20টা করে। ওগুলো মানে তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, মেমোরাইজ করে সেই অনুযায়ী আমাদের কোশ্চেন প্যাটার্ন যেভাবে হবে আমি তোমাদেরকে দেখাবো। আজকে হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে কি জানো সবাই? কে জানে প্রোনাউন্সিয়েশনের মানে? তার উচ্চারণ। আর কিছু? প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, রাইট। আর পাংচুয়েশন মানে কি? পাংচুয়েশন। সময়ানুবর্তিতা। হ্যাঁ। সময়ানুবর্তিতা। বিরাম চিহ্ন। সময়ানুবর্তিতা। না 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 না। বিরাম চিহ্ন। পাংচুয়েশন। বিরাম পাংচুয়েশন চিহ্ন বলে না? বিরাম ও সময়ানুবর্তিতা। যুক্তি বাচ্চের চিহ্ন, কেউ কেউ বিরাম চিহ্ন বলে, বুঝছো? আজকে আমাদের পাংচুয়েশন হবে, প্রোনাউন্সিয়েশন না। কিন্তু অবশ্য পাংচুয়েশনের মধ্যে কিছু কিছু জায়গায় প্রোনাউন্সিয়েশনের ব্যবহার আছে। তাহলে আমরা শুরু করি, ওকে? এখন প্রোনাউন্সিয়েশন, পাংচুয়েশন কাকে বলে এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে না, তবুও আমাদের কি প্রত্যেকবার কোনো গ্রামার শুরু করার আগে আমি বলে দিই যে কোনো কিছুর যখন আমরা সেটা আসুক বা না আসুক, কোনো কিছু যখন আমরা শুরু করব অবশ্যই সেটা ডেফিনেশন, আই মিন সংজ্ঞা কি সেটা জানার চেষ্টা করব, যাতে আমরা কোথাও বাধা না পাই। কারণ একজন তোমাকে জিজ্ঞেস করতেই পারে তুমি তো পাংচুয়েশন করতেছো, পাংচুয়েশন মানে কি? তখন তুমি তো মানে না জানলে কি করতে হবে, ওখানে তোমার ফেস লস হবে। তো আমাদের পাংচুয়েশন মানে কি বা পাংচুয়েশনের ডেফিনেশনটা কি সেটা জানতে হবে। পাংচুয়েশন মানে এর মধ্যে আমরা জেনে গেছি যতি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন আমরা বলতে পারি। তাহলে পাংচুয়েশনের অর্থ কি? পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে যে পাংচুয়েশন অর্থ কি, বা নিচের কোনটির অর্থ যতি বা ছেদ চিহ্ন। তাহলে পাংচুয়েশনের অর্থ কি বলতো? জ্যোতিবাচক জিনিস। যতি বা ছেদ চিহ্ন, ওকে? এখন হচ্ছে আমরা আসি সংজ্ঞায় যে পাংচুয়েশন কাকে বলে। যখন আমরা কোনো বাক্য বলি এক নাগাদে বলি না, আমাদের থামার প্রয়োজন হয় বা দম নেওয়ার প্রয়োজন হয়। এই থামার বা দম নেওয়ার প্রয়োজনে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলিকেই সাধারণত যতি বাচ্চের চিহ্ন বা পাংচুয়েশন বলে। পাংচুয়েশন মার্ক বলা যেতে পারে একে। বলো তো কি বলে? এবারে বলো তো সংজ্ঞাটা। আমরা যখন কোনো কথা বলি বা সেন্টেন্স বা বাক্য ব্যবহার করি, এই বাক্যে থামার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই পাংচুয়েশন মার্ক বা যতিবাচক চিহ্ন বলে। বলো কে বলতে পারবে এবার? বলো। আমরা যখন Anyone? কোনো বাক্য বলি তখন থামার জন্য আমরা যে বিশেষ চিহ্নগুলো ব্যবহার করি তাকে পাঞ্চুয়েশন মার্ক বলে। Right. সহজভাবে এতটুকু বললেই হবে। আমাদের গ্রামাটিক্যাল বইতে গেলে হয়তো বই খুললে অনেকে অনেক রকম সংখ্যা দিক বা বড় ছোট, বাট আমাদের মাথায় জাস্ট এটা থাকলেই হবে যখন আমরা কোনো বাক্য বলি। আচ্ছা, আমি সংজ্ঞাটা ছোট্ট ভাবে একটু লিখে দিই।
আসসালামু আলাইকুম স্যার। এটা একটু তুলে নাও সবাই। স্যার স্যার হ্যাঁ বলো তারিশ। স্যার এটার আগে কিছু লিখিয়েছেন নাকি এটাই প্রথম? না এইটাই এইটাই জাস্ট আমরা শুরু করতেছি আর কি, পাংচুয়েশন দিয়ে শুরু করতেছি, এটা হচ্ছে সংজ্ঞা পাংচুয়েশন। সবাই তুলে নাও। স্যার ডান। সবার ডান, কারো বাকি আছে? স্যার আমার বাকি আছে একটু। ওকে, একটু তুলো, দ্রুত তুলো। ডান। স্যার ডান। Okay, তাহলে আমি এখন বোর্ডটা ক্লিন করি। জি স্যার। আমরা তো কোনো বাক্য যখন বলি বা লিখি তখন আমরা অবশ্যই বিরাম চিহ্ন ব্যবহার করি। এখন সেই বিরাম চিহ্নগুলো কিন্তু তোমরা অনেকেই চিনো, কয়েকটা বিরাম চিহ্নের নাম বলতে পারে, কে বলতে পারে বলো তো? ফুল স্টপ, কমা, এক্সক্লেমেশন মার্ক। রাইট, প্রথমে আমাদের মাথায় যেটা আসে ফুল স্টপ। তাহলে আমরা প্রথমে ফুল স্টপ নিয়েই আলোচনা করি। ওকে, ফুল স্টপ কিন্তু এই যে এটা, এটা ফুল স্টপ মার্ক। স্টপ মানে কি বলতো? থামা। থামা। আর ফুল মানে পুরোপুরি, দ্যাট মিন্স ফুল স্টপ শব্দের অর্থ দাঁড়াবে পুরোপুরি থামা। যখন আমরা ফুল স্টপ দেব দ্যাট মিন্স পুরোপুরি থেমে যাইতে হবে, বুঝছো? মানে ফুল স্টপ দেওয়ার পর আর কিছু চলবে না, একদম ফুল স্টপ মানে জাস্ট ফুল স্টপ দিয়ে আমি জায়গায় দাঁড়াই গেলাম। এখন ফুল স্টপের কয়েকটা রুলস আছে, সেই রুলস গুলো আমরা জানবো, কোন কোন ক্ষেত্রে কোন কোন বাক্যে সাধারণত আমরা ফুল স্টপ ব্যবহার করি সেগুলো এখন আমরা জানবো। ওকে,
উঠো, এই তিনটা উঠো, আমি একটু আলোচনা করবো, দেন আবার আরেকটা উঠতে হবে। ডান স্যার বাকি ডান। কারো বাকি নাই? স্যার স্যার আমার ওটা বাকি আছে। 3 নম্বর, 3 নম্বরটা বাকি আছে। উঠো উঠো, যাদের বাকি আছে তারা উঠো। শেষ। শেষ। আজানটা শেষ হোক, তারপর আমি আলোচনা করতেছি, না হলে শোনা যাবে না। ডান। এখন আমরা প্রথমে আমাদের হচ্ছে ফুল স্টপের টোটাল 4টা রুলস আছে, এক 3টা লিখছি আর একটা আমরা লিখি। এখন হচ্ছে সাধারণত কোন বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি, সেই বাক্যগুলো কোনগুলো? প্রশ্নবোধক বাক্য কিন্তু না, সাধারণ যে বাক্যগুলো আমরা বলি, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে যে বাক্যগুলো বলি, অবজেক্টিভ সেন্টেন্সে যে বাক্যগুলো বলি, সেই বাক্যগুলো শেষে সাধারণত আমরা ফুল স্টপ ইউজ করি। ছিল তো, এটা কিন্তু ফুল স্টপ। বলো, কিছু বলবা? কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা বুঝলাম যে কোনো বাক্য যখন আমরা শেষ করব, সেই বাক্যের শেষে আমরা ফুল স্টপ ইউজ করব। এখানে যেমন বলা হয়েছে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এরপরে কিন্তু আমি আর কিছু বলি নাই, আর তথ্য দেয় না, দ্যাট মিন্স এই বাক্যটা শেষ, এই বাক্যটা শেষ, দ্যাটস ওয়াই আমি এখানে একটা ফুল স্টপ ইউজ করছি। সেকেন্ড যে রুলসটা আমি লিখছি, এখানে লেখা আছে ইমেইল অ্যাড্রেস বা ইন্টারনেট ওয়েব অ্যাড্রেসের ক্ষেত্রে, ইমেইল অ্যাড্রেস বা ইন্টারনেট ওয়েব অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি করব? এই যে ফুল স্টপ, মানে মাঝখানে মাঝখানে আমরা ফুল স্টপ ইউজ করব। এই যে এখানে একটা ফুল স্টপ ইউজ করেছে, edu.@gmail.com, এই ডটটা, এই ডটটা কিন্তু ফুল স্টপ। আবার http/, এটা কিন্তু ফুল স্টপ না, এটা অন্য চিহ্ন, এটা আমি পরে বলবো। udbhai.com, এই ডটটা কিন্তু
ফুল স্টপ। বুঝতে পারছো? এখন আমেরিকান ইংরেজি, আমরা কিন্তু দুই ভাবে ইংরেজি কথা বলি, একটা হচ্ছে আমেরিকান, একটা হচ্ছে ব্রিটিশ। সাধারণত আমেরিকান এবং ব্রিটিশ মিক্স করে আমরা বাঙালিরা কথা বলি। বিশেষ করে আমেরিকান ইংরেজিতে মিস্টার মিসেস যেগুলো আমরা বলি, এই ক্ষেত্রে আমরা অবশ্যই ডট ইউজ করব। মিস্টার জাবের ইজ আ ব্যাংকার, এই যে মিস্টার জাবের ইজ আ ব্যাংকার, এই যে মিস্টার আমরা ইউজ করছি না, এখানে একটা কিন্তু আমরা ফুল স্টপ ইউজ করছি। আবার এখানে কি মিসেস যদি লিখি, মিসেস জাবের ইজ এ হাউস ওয়াইফ, এখানে মিসেস এর ক্ষেত্রেও আমরা কি ফুল স্টপ ইউজ করব। বুঝতে পারছো? ইয়েস স্যার। বুঝতে পারছো তিনটা রুল? আমি তিনটা রুলস বুঝতে দিলাম। আমাদের 4 নাম্বারের যে রুলস আছে, 4 নাম্বার রুলসটা এবার আমি লিখবো। আচ্ছা, আরেকটা কথা আমি আগে আলোচনা করি। এখানে পাংচুয়েশন আরেকটা এখানে লেখা উচিত ছিল আমাদের, ক্যাপিটালাইজেশন মানে বড় হাতের অক্ষর। আমরা কখন বড় হাতের অক্ষর ইউজ করি বলো তো? বাক্যের কোনো শুরুতে। নামের পড়বে, তে বাক্যের নামের শুরু শুরুতে, হলে। দেশের কোনো নামের প্রপার নাউন, বাক্যের শুরুটাতেও যখন আমরা লিখবো অবশ্যই হি ইজ এ স্টুডেন্ট, এখানে আমরা লিখলাম, এখানে সামনে লিখলাম হি ইজ আ স্টুডেন্ট। এখানে যে হি, এই হিটার এইচটা কি হবে? অবশ্যই বড় হাতে হবে। কেন হবে? কারণ সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা দিয়ে শুরু হবে, সেই সেন্টেন্সের যে অক্ষরটা, যেটা আমি বললাম, সরি ওয়ার্ড না অক্ষর, যে অক্ষরটা শুরু হবে সেই অক্ষরটা অবশ্যই বড় হাতে হবে। আরেকটা কি, প্রপার নাউন। বাক্যের মধ্যে যদি কোথাও প্রপার নাউন থাকে, প্রপার নাউন কোনগুলা? কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম, যেগুলো দ্বারা কোনো নাম বোঝায় প্রপার নাউন। প্রপার নাউন যেখানেই থাকুক না কেন, সেটাও কিন্তু আমাদের বড় হাতের বসবে। বুঝছো? ইয়েস জি স্যার। স্যার। এটা গেল। এখন আমাদের ফুল স্টপে যে 4 নাম্বার রুলসটা, ফুল স্টপে 4 নাম্বার রুলসটা একটু দেখবো। তুলে নাও, সবার তোলা শেষ মেবি। আমি বলি এবার, স্যার ডান। তোলা ডান। নাম বা শব্দের সংক্ষিপ্ত রূপ তথা অ্যাব্রিভিয়েশন। সংক্ষিপ্ত রূপকে ইংরেজিতে কি বলে? অ্যাব্রিভিয়েশন। কোনো কিছু সংক্ষিপ্ত রূপ যেটা, সেটাকে ইংরেজিতে অ্যাব্রিভিয়েশন বলে। তাহলে নাম বা শব্দের সংক্ষিপ্ত রূপ তথা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ফুল স্টপ ইউজ হয়। কোথায় ইউজ হয়? এই যে মাঝে মাঝে। হি ইজ অ্যান এমবিবিএস, এমবিবিএস, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখো ফুল স্টপ ইউজ করছি। হি ইজ আ এফআরসিএস, যেটা আমরা ইউজ না করি না কেন, অ্যাব্রিভিয়েশন। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন যখন ইউজ করব বাক্য বা শব্দের যে সংক্ষিপ্ত রূপগুলো ইউজ করবো, এক্ষেত্রে অবশ্যই আমরা মাঝখানে ফুল স্টপ ইউজ করবো। বুঝতে পারছো? ইয়েস জি স্যার। স্যার। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। ফুল স্টপের 4টা রুলস, এর বেশি ফুল স্টপের রুলস নাই। তো ফুল স্টপ সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? নো স্যার। তো স্যার ফুল স্টপ এখন আমরা মুছে দেবো। এখন আমরা যাবো হচ্ছে কোশ্চেন মার্কে। আমাদের নেক্সট যে পাংচুয়েশনটা আমরা ইউজ করি বেশি, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক ক্ষেত্রে ইউজ করা হয় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে।
উঠাও। স্যার ডান। স্যার ডান। তাহলে আমি এখন বলি কোশ্চেন মার্ক। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি, এটা সবাই জানে। তোমার নাম কি, তুমি কি খাও, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় থাকো, তোমার বয়স কত, সবগুলো কোশ্চেন মার্ক। তাহলে এগুলো কি, যেগুলো জিজ্ঞাসা করা হয় অর্থাৎ প্রশ্ন করা হয়, যেটাই প্রশ্ন করা হয় সেখানে আমরা কোশ্চেন মার্ক ইউজ করবো। আরেকটা কি, পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি, এটাও কিন্তু এক ধরনের কোশ্চেনই বলে। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, এটা কি, এটাও কিন্তু জিজ্ঞাসা করাই হচ্ছে কোন রকম, কিন্তু এটাকে আরো পোলাইট ভাবে বলা হচ্ছে। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, আমি এটা বলছি, বাট এটা কিন্তু পোলাইট রিকোয়েস্ট না। বাট একজন গেটের ওপাশে দাঁড়ায় আছে একটা স্টুডেন্ট, বলছে মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, এটা কি পোলাইট ভাবে বলতেছে, রিকোয়েস্ট করতেছে। তাহলে কি, আলটিমেটলি কোশ্চেনই দাঁড়ায়, কিন্তু এটা পোলাইট ভাবে বলতেছে। তাহলে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কি কোশ্চেন মার্ক ইউজ করি। আরেকটা কি ইউজ করা চাই, আরেকটা দ্বিধা বা দ্বন্দ্বে, দ্বিধা দ্বিধা বা সন্দেহবাচক কোনো ক্ষেত্রে আমরা কোশ্চেন মার্ক ইউজ করি। আচ্ছা, সেটা আমরা লিখবো। দিতে প্রথমটা মুছে দিই। পোলাইট মানে কি? বুঝি নাই। পোলাইট মানে কি? পোলাইট মানে নম্র। নম্র, নম্র বুঝছো? হ্যাঁ। পোলাইট মানে নম্র। এটা হচ্ছে ডাউট বা দ্বিধা প্রকাশ করা। এটা উঠাও, তারপর আমি এটা একটু বলবো। স্যার ডান। বাকি সবাই উঠাও। স্যার ডান। ডাউট, ডাউট মানে কি, সন্দেহ, দ্বিধা, যেটাই বলি না কেন, ডাউট বা দ্বিধা প্রকাশ করতে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি। সেটা কি, ইজ রিয়েলি ডিড দি ওয়ার্ক, সে কি সত্যিই কাজটি করেছিল। মানে কি, আমার একটা সন্দেহ হচ্ছে, তুমি মন করে একটা কাজ করছো, বাট আমি বলতেছি আশ্চর্য, হি ইজ রিয়েলি ডিড দি ওয়ার্ক, সে কি সত্যি কাজটি করছিল, মানে তার মানে কি আমার বিশ্বাস হচ্ছে না। আমি আবার জিজ্ঞেস করছি যে হি ইজ রিয়েলি ডিড দি ওয়ার্ক, সে কি সত্যি কাজটি করেছিল। আমার যে সন্দেহাতীত, আমার যে দ্বিধা, এই দ্বিধা প্রকাশ করতেও আমরা কি ইউজ করব, কোশ্চেন মার্ক ইউজ করব। বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে আমি বোর্ডটা ক্লিন করি, এখন আমরা যাব কমাতে। আমাদের পাংচুয়েশনের মধ্যে সবচেয়ে যেটা ব্যবহৃত হয়, কমা বেশি এবং কমার রুলসও একটু বেশি। তো আমরা কমাতে যাবো এবার, এটা আমি তাহলে ক্লিন করি। ওকে, স্যার ইংলিশে কমায় বলে? হ্যাঁ, ইংলিশে কমাই বলে। এটা হচ্ছে কমা।
তাহলে কমার প্রথম যে রুলস আমরা হচ্ছে সেটা বলবো একটি বাক্যে উঠাও সবাই, স্যার ডান। সবার শেষ। নো স্যার। ইয়েস স্যার। আর একটু বাকি। দুইটা উঠাও সবাই। স্যার ডান। গাদা স্যার উঠাও, ডান। মিশন।
Sir, done. স্যার ডান। ওকে 1 মিনিট টাইম দাও, সবার হয় নাই, সবার শেষ হোক, তারপর আমি বলবো। ওকে, সবার মনে হয় শেষ। এখন আমি একটা কথা বলি যে কমার প্রথমটা, একটি বাক্যে একাধিক নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি ইত্যাদি যেটাই থাকুক না কেন, একই ক্যাটাগরি যদি কয়েকটা জিনিস পরপর থাকে, তাহলে প্রথমটির পরে প্রত্যেকটাতে কি কমা ব্যবহৃত হবে, কিন্তু শেষটার আগে কিন্তু অ্যান্ড ইউজ করতে হবে। দ্যাট মিন্স এই যে করিম, করিমের পরে কিন্তু আরেকজন আছে সুমি, সুমির আগে আমরা অ্যান্ড ইউজ করছি, এখানে কিন্তু কোনো কমা ইউজ করা যাবে না। বুঝতে পারছো? Yes, আরেকটা, স্যার। ইমেইল বা চিঠিপত্রে কাউকে সম্বোধন করতে, প্রিয় বন্ধু, প্রিয় বাবা, প্রিয় টিচার, যেটাই হোক না কেন, আমরা ইমেইল লিখি বা লেটার লিখি বা চিঠি যেটাকে বলি লিখি, সেক্ষেত্রে আমরা যখন সম্বোধন করব, মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার টিচার, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার সিস্টার, যেটা লিখি না কেন, সেক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে অবশ্যই আমরা কি এখানে একটা কমা ইউজ করব। ওকে, আর যেটা হচ্ছে ডেট, প্লেস, টাইটেল লিখতে কমা ব্যবহৃত হয়। ডেট, এই যে ডেট, এখানে কি হয়েছে, ডেট এই যে 12, 12 লিখছে, 12 এর আগে কমা ইউজ হয়েছে। আরেকটা কি, প্লেস, আচ্ছা প্লেসের নামটা এখানে আমি ধরেন প্লেসের উদাহরণটা আমি এখানে দিয়ে দিব, এখন দিচ্ছি। আরেকটা হচ্ছে টাইটেল, কোনো কিছু যখন আমরা টাইটেল ইউজ করি, পিএইচডি, হি ইজ এ পিএইচডি হোল্ডার, যেগুলো থাকে অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ, যেগুলো স্মিথ, মিস্টার স্মিথ, মানে টাইটেল যার থাকে। অনেক সময় টাইটেল থাকে না, কি বলবো, আহ চৌধুরী সাহেব, এই যে চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব কিন্তু নাম না, ওনাকে টাইটেল, এই যে চৌধুরী সাহেব, চৌধুরীর আগে পরে কিন্তু আমরা একটা হচ্ছে কমা ইউজ করব। আবার এখানে পিএইচডি, পিএইচডি আগে একটা কমা ইউজ করব। মোল্লা সাহেব, মোল্লার আগে একটা কমা ইউজ করব। যেটাই হোক না কেন, যেটা আমাদের টাইটেল বোঝাবে, নাম না অ্যাকচুয়াল টাইটেল বোঝাবে, সেই টাইটেলের পরে আমরা কমা ইউজ করব। ওকে, আমি একটা প্লেস, প্লেসের নাম আর একটা উদাহরণ দিব এখানে। প্রথমটা সবাই উদাহরণ লেখা হয়ে গেছে, প্লেসের একটা উদাহরণ দিই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা যে প্লেসের ক্ষেত্রে কিভাবে আমরা ইউজ করি এটা। এই যে অ্যাড্রেস বা এই যে আমরা হচ্ছে প্লেস, একটা প্লেস, হি লিভ অ্যাট মিরপুর স্ট্রিট লেন, এই যে স্ট্রিট লেন, এই যে স্ট্রিট, এইটা একটা কি, একটা প্লেসের নাম, একটা জায়গার স্পেসিফিক নাম, এই যে স্ট্রিটটা, হি লিভস অ্যাট মিরপুর স্ট্রিট লেন, এই যে স্ট্রিট লেন, এই স্ট্রিট লেনটা একটা পুরা প্লেসের নাম। এই প্লেসের নামের ক্ষেত্রে এই যে স্ট্রিট বা রাস্তা যেটাকে বোঝাচ্ছে, এর পরে আমরা কি ইউজ করব, কমা ইউজ করব। ওকে, তোলা শেষ 3 নাম্বার বাক্য। জি স্যার। ওকে, আমার 4 নম্বর যে রুলসটা আছে সেটা একটু যাবো।
স্যার কমার পর আর কি কি কভার করবেন? কি স্যার বললাম? কমার পর স্যার কমার পর আর কি কি কভার করবেন? কমার পরে আরো আছে, সেমিকোলন আছে, হাইফেন আছে, অ্যাপোস্ট্রফি আছে, যেগুলো আজকে সময়ের মধ্যে করা যায় সবগুলা করবো, দেখি কি করা হয়। কোলন আছে, কোলন ড্যাশ আছে, অনেকই আছে। ওগুলোতে বেশি রুলস নাই, ওগুলোতে দুই একটা করে রুলস, সবচেয়ে বেশি কমাতে রুলস। উঠাও উঠাও উঠাও, স্যার ডান। যাদের শেষ হয় না তারা করো। Okay, এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ এইটুকু, এখানে লিখলে দেখতে পারবে? জি স্যার। স্যার স্যার কমার আর কয়টা রুলস বাকি? As Robin is ill, comma দিয়ে he is absent, ABSENT। স্যার কমার আর কয়টা রুলস বাকি? কমা 6টা হয়েছে না, এখনো কমপক্ষে 3 থেকে 4টা রুলস লাগবে, 3টা বা 4টা দেখি। ওঠানো শেষ সবার? ইয়েস স্যার। স্যার ওকে, একটু আমি একটু বাকি। বলি। আচ্ছা ঠিক আছে, উঠাও, 30 সেকেন্ড টাইম। স্যার শেষ। ওকে, 4 নাম্বার যেটা রুলস, কম্পাউন্ড সেন্টেন্সে ইয়েস অর বাট। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য যেগুলো হয় সেখানে কনজাংশন হিসেবে ইয়েস অর বাট যে কোনো একটা ইউজ হবেই। যেটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা অবশ্যই মার্ক করার জন্য, চেঞ্জ করার জন্য এই 3টা কনজাংশন ইউজ হয়। সেই 3টা কনজাংশনের পূর্বে মানে আগে ইয়েস হোক, অর হোক, বাট হোক, সেটার আগে অবশ্যই আমাদেরকে কমা ইউজ করতে হবে। এখানে একটা সেন্টেন্স আমি লিখছি, হি ইজ পোর, সে হয় গরিব, বাট অনেস্ট, কিন্তু সৎ। এই যে হি ইজ পোর, এই পোরের পরে কিন্তু কমা হয়েছে এমনটা ভাবা যাবে না। এই যেখানে বাট আছে কনজাংশন, এই বাটের আগে কমা হয়েছে এটা ভাবতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে বাট না থেকে যদি অর থাকে তাও কমা হবে, যদি ইয়েস থাকে তবু কমা হবে। অর্থাৎ আমাদের কম্পাউন্ড সেন্টেন্স বলতে যেখানে আমরা এই কনজাংশন 3টি ইউজ করব, এই কনজাংশনের ঠিক আগে, দ্যাট মিন্স পূর্বে আমরা একটা কমা ইউজ করব। ওকে, ইয়েস 5 স্যার। নম্বর যেটা, বাক্যের শুরুতে ইয়েস নো থাকলে বাক্য থেকে সেগুলোকে আলাদা করার জন্য। বাক্যের শুরুতেই যদি আমরা ইয়েস নো থাকে,
বাক্য শুরুতে, সেটা বাক্য থেকে একটু আলাদা দেখানোর জন্য সেক্ষেত্রে আমরা একটা কমা ইউজ করব। যেমন এখানে ইউজ করা হয়েছে ইয়েস আই নো ইউ ভেরি ওয়েল, হ্যাঁ আমি তোমাকে চিনি খুব ভালোভাবে। এই যে হ্যাঁ, প্রথমটা যে আমি হ্যাঁ বলতেছি, এই যে হ্যাঁ বলা হলো, সেক্ষেত্রে আমরা এখানে একটা কমা ইউজ করব। বা আমি যদি এটা বলতে পারি নো আই ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, আমি তোমাকে ভালোভাবে চিনি না, এখানে নো ইউজ করলে সেক্ষেত্রে আমরা কি কমা ইউজ করব। বুঝতে পারছো? Okay. Yes. এখন আমাদের 6 নম্বর যেটা আছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য। আমরা জানি জটিল বাক্য কিন্তু দুইটা বাক্য থাকে, একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে মেইন ক্লজ থেকে সাবঅর্ডিনেট ক্লজ যে আমরা পৃথক করব, মেইন ক্লজটির পরে সাবঅর্ডিনেট ক্লজের আগে আমরা একটা কমা ইউজ করব। যেমন বলবো অ্যাজ রবিন ইজ, যেহেতু রবিন অসুস্থ, হি ইজ অ্যাবসেন্ট, এজন্য সে অনুপস্থিত। এই যে অ্যাজ রবিন ইল, রবিন হয় অসুস্থ, এখানে কিন্তু একটা বাক্য শেষ। আবার কি করতেছি আমরা? আরেকটা বাক্য জোড়া দিচ্ছি, হি ইজ অ্যাবসেন্ট, সে হয় অনুপস্থিত। এই যে দুইটা বাক্য, এটা মেইন ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে পৃথক করার জন্য আমরা মাঝখানে একটা কি কমা ইউজ করব। ওকে, স্যার স্যার জি স্যার। বলো আর কারো কোনো প্রশ্ন আছে এটাতে? নো স্যার ওকে, বোর্ডটা তাহলে কি আমার আর কতগুলো বাকি আছে? বুঝি নাই, কি বললা একটু জোরে বলো। গ্রামার এই পর্যন্ত কয়টা করানো হয়েছে? গ্রামার অলমোস্ট সবই শেষ, আমাদের আর একটা গ্রামার আছে শুধু, ইডিয়ম এন্ড ফ্রেজ। এটা যেটা চলতেছে পাংচুয়েশন শেষ হইলে পারে আমরা ইডিয়ম এন্ড ফ্রেজ এবং তার সাথে সাথে আমরা ফার্স্ট পার্টের যে আমাদের প্যাসেজ গুলো আছে, প্যারাগ্রাফ কম্পোজিশন আছে, ওগুলো কভার করব। তোমাদের সিলেবাসে যে কটা আছে ক্যান্ডিডেট সবগুলাই শেষ হয়ে যাবে। পাংচুয়েশনটা শেষ হয়ে গেলে আর একটা থাকবে, সেটা হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ, তাছাড়া বাকি সবগুলো করানো হয়ে গেছে। অবশ্যই আমরা রিভিশন ক্লাসে যাব, এগুলো শেষ হলে আমরা আবার যেগুলো করছি পূর্বে রিভিশন ক্লাসে যাব, সমস্যা নাই। ওকে, তো ডোন্ট ওয়ারি, চিন্তার কিছু নাই। যারা পরে জয়েন করছে বা পরে এনরোল হয়েছে তারা হয়তো জানে না, তো সমস্যা নাই, আমরা 6 নম্বর রুলস করলাম না। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বা স্যার ইন্ট্রোডাক্টরি মানে কি? বলতেছি, আমি যখন আলোচনা করব অবশ্যই বলবো। তাও স্যার শেষ। স্যার ডান।
স্যার শেষ। বাকিরা শেষ করো। স্যার করলের পরে কি? করলে কোন জায়গায় করলে কমা ব্যবহৃত হয়? স্যার ডান। ডান সবার? ডান যদি হয়ে থাকে, এখন আমাকে কে জিজ্ঞেস করলো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড কি? স্যার আমি। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলতে যেগুলো আমরা হ্যালো, হাই, ও, এলাস যেগুলো ব্যবহার করি এগুলোকে সাধারণত ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলে। হাই, তোমার সাথে আমার দেখা হলো, বললাম হাই, এই যে হাইটা এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। হ্যালো, ও, এলাস, উফ, এগুলো যে বলতেছি এগুলো সবগুলোকে একত্রে কি বলে? ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। যদি বাক্যের শুরুতে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড থাকে, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডের পরে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে। আবার কি, বাক্যের মধ্যে যদি ফ্রেজ থাকে, বাক্যের শুরুতে কোনো ফ্রেজ দিয়ে শুরু হয়, সেই ফ্রেজের পরেও অবশ্যই আমাদেরকে কমা ইউজ করতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, এইটা একটা ফ্রেজ। এই ফ্রেজের পরে কি কমা ইউজ করতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল গো, যত দ্রুত সম্ভব আমি যাব। এই যে as soon as possible একটা আমাদের ফ্রেজ ইউজ করছি, এই ফ্রেজের পরে অবশ্যই কমা ইউজ করছি। এইখানে ও, এই যে একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, ও এর পরে কি এখানে কমা ইউজ করছি। ও, আই হ্যাভ টু গো, ও আমাকে যেতে হবে। এই যে ওটা ইউজ করছে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডের পরে অবশ্যই কমা ইউজ করতে হবে। আর এটা কি? অ্যাপোজিটিভ নাউন। অ্যাপোজিটিভ জিনিসটা কি? নাউন সম্পর্কে যে তথ্য প্রদান করবে সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ নাউন। এই যে নজরুল, আমি যদি বলি নজরুল, তুমি এখন চিন্তা করবে কোন নজরুল। এই যে নজরুলের পরে আমি একটা কমা দিয়ে লিখছি, এখানে কি ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি। এখন তুমি কি সহজে আইডেন্টিফাই করতে পারলে যে কোন কবির কথা, কোন নজরুলের কথা না বলতেছি? নিশ্চয়ই আমাদের জাতীয় কবি নজরুলের কথা বলতেছি। আমি যদি এটা না দিতাম তাহলে কি তুমি তো বুঝতে পারতা না। তাহলে যেখানে অ্যাপোজিটিভ নাউন মানে একটা নাউন দিয়ে এবং সেই নাউনটা তথ্য প্রদান করবে, সেই তথ্যের আগে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে। বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন? না স্যার। না স্যার। কারো কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে কমার ব্যবহার শেষ। 8টাই কমা, কমা আর লাগবে না আমাদের। আজকে আরেকটা দিয়ে শেষ করবো, সেটা এক্সক্লেমেটরি চিহ্ন, যেটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে আজকের মতো আমরা ক্লাস শেষ করবো। ওকে, তাহলে আমি বোর্ডটা ক্লিন করলাম। Yes, স্যার। স্যার। এটা কি এক্সক্লেমেশন মার্ক? এক্সক্লেমেশন, এক্সক্লেমেশনের অনলি একটা রুলস আছে, সেই একটা রুলস দিয়ে আমরা আজকের মতো শেষ করবো আজকে লেখা। স্যার এটার পরে কারো আছে? আজকের মতো আমরা এটা দিয়ে শেষ করব। এটার পরে আরো রুলস আছে, সেগুলো হচ্ছে আমরা আগামীকাল করবো ইনশাল্লাহ।
স্যার শেষ স্যার ডান। হয়েছে, সবার উঠানো হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আমার আর শেষ, সবার শেষ? ইয়েস স্যার। স্যার এটা এক্সক্লেমেশন চিহ্ন। এক্সক্লেমেশন চিহ্ন কোনটা? এই যে এটা। অনেকটা কি আমরা বাংলাতে দাড়ি ব্যবহার করি পূর্ণচ্ছেদ, সে পূর্ণচ্ছেদের মতোই, বাট নিচে একটা ফোঁটা থাকে। আনন্দ, দুঃখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করতে আমরা সাধারণত এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ। এটা কি সুন্দর প্লেস, আমি যে মানে বিমোহিত হচ্ছে, আকর্ষিত হচ্ছে, এটার ক্ষেত্রে এটা কি এক্সক্লেমেশন চিহ্ন ইউজ হবে। এলাস, এলাস মানে কি? দুঃখিত। সরো মানে দুঃখিত, এলাস মানে দুঃখিত। এলাস কি ফেলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ফেল করেছিল। এই যে এলাস, এই যে দুঃখ, এই দুঃখের পরে কি এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহৃত হবে। তাহলে সবাই বুঝছো আজকে আমরা কি কি কমপ্লিট করছি? আজকে আমরা ফুল স্টপ কমপ্লিট করছি, আজকে আমরা কোশ্চেন মার্ক কমপ্লিট করছি, আজকে আমরা কমা কমপ্লিট করছি, এন্ড এক্সক্লেমেশনের একটা রুল ছিল, এটাও আমরা কমপ্লিট করছি। দ্যাট মিন্স আজকে আমরা 4টে রুলস কমপ্লিট করছি। এই যে 4টে রুলস কমপ্লিট করছি, এই 4টে রুলস মিক্সড করে আজকে আমি একটা প্যাসেজ তোমাদেরকে হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা করে অবশ্যই কালকে ক্লাস শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে জমা দিতে হবে। বুঝতে পারছো? স্যার 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 আর তার সাথে সাথে যেহেতু আমাদের আর একটা গ্রামার বাকি আছে, ইডিয়ম এন্ড ফ্রেজ। ইডিয়ম এন্ড ফ্রেজটা টোটালি কি মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করে এবং অর্থ সহ মেমোরাইজ করতে হবে, কিন্তু যে কোনটার কোন অর্থ দেয়, এই অর্থ সহ মেমোরাইজ করতে হবে। এবং আজকে তোমাদেরকে আমি ইডিয়ম এন্ড ফ্রেজের একটা কয়েকটা দিব, 10টা বা 20টা যে কোনো একটা দিব। এগুলো মুখস্থ করবা বাংলা সহ। কালকে আমি ক্লাস শুরু হওয়ার পরে প্রথম 10 মিনিট সবাইকে জিজ্ঞাসা করবো, ওকে? তাহলে তোমাদের আজকে কি 2টা কাজ থাকবে। একটা হচ্ছে আমি যে 4টা পাংচুয়েশন করাইছি, এই 4টা পাংচুয়েশন হবে একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজে অবশ্যই ক্যাপিটালাইজ মানে কোনটা বড় হাতের অক্ষর সেটা বসাতে হবে, কোথায় ফুল স্টপ, কোথায় প্রশ্নবোধক, কোথায় কমা, কোথায় এক্সক্লেমেশন চিহ্ন হবে সেটা বসাতে হবে। বসিয়ে আগামীকাল ক্লাস শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে গ্রুপে সাবমিট করতে হবে। একটা কাজ। আর 2টা কাজ হচ্ছে আমি হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ কয়েকটা দিব, 10টা বা 20টা যাই হোক দিব। দেখি কয়টা পাই, রেডি আছে কিনা খুঁজতে হবে। যে কটা পাই ওটা দিয়ে দিব। সবাই মানে সহ অর্থাৎ অর্থ সহ মুখস্থ করবে। কালকে ক্লাস শুরু হওয়ার প্রথম 10 মিনিট আমি সবাইকে ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে কোশ্চেন করব, ওকে? ক্লিয়ার সবাই? জি স্যার Okay, আর কোনো প্রশ্ন আছে? না স্যার ওকে, আজকের মতো ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ